নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের জেরে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটি। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পবিত্র মক্কার হারাম শরীফে এবার মুসল্লিদের সেবায় রোবট। বাংলা সহ 11টি ভাষায় পারদর্শী। ধর্মীয় নিয়মকানুন সহ দিচ্ছে মাসালা শিক্ষা। প্রযুক্তির সেবায় মুগ্ধ হাজিরা। এবং নারীদের পাথর ছুঁড়ে শাস্তির প্রথা ফিরছে আফগানিস্তানে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে হত্যার ঘোষণা তালেবানের। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তায় মানবাধিকার কর্মীদের উদ্বেগ। ইসরায়েলি সেনাদের তল্লাশি ও আরোপিত কঠিন বিধিনিষেধ উপেক্ষা করেই পবিত্র আল-আকসা মসজিদে 1 লাখের বেশি মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। রমজানের তৃতীয় শুক্রবারে জুমার নামাজ আদায়ে আল-আকসায় ছোট বড় সব বয়সী মুসল্লিদের ঢল নামে। ইসরায়েলি বাহিনী মসজিদের প্রবেশদ্বারে এবং জেরুজালেমের ওল্ড সিটিতে ব্যারিকেড স্থাপন করে মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। নামাজের আগে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করে তেল আবিব। তবে এসব উপেক্ষা করেই নামাজ আদায় করেন অন্তত 1,25,000 মুসল্লি। এদিন পুলিশের সঙ্গে মুসল্লিদের কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইউরোপের দরজায় কড়া নাড়ছে যুদ্ধ। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলা জোরদারের পর এমন সতর্কবার্তা দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউক্রেন হারলে ইউরোপের কোনো দেশই নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ার করেন তিনি। তবে এবার ইউক্রেন নিয়ে নয়, পুরো ইউরোপকে নিয়ে সতর্ক বার্তা দিলেন ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের দরজায় কড়া নাড়ছে যুদ্ধ। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে হেরে গেলে ইউরোপের কোনো দেশই নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া এই যুদ্ধে লড়ার জন্য ইউরোপ প্রস্তুত নয় বলেও জানান ডোনাল্ড টাস্ক। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই ইউক্রেনকে পুতিন প্রশাসন দায়ী করছে বলে দাবি তার। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনে হামলা বাড়াতে পারে বলেও আশঙ্কা তার। তবে এবারই প্রথম নয়, চলতি মাসের শুরুর দিকেও যুদ্ধ নিয়ে ইউরোপের নেতাদের সতর্ক করেছিলেন তিনি। এছাড়া আগামী 2 বছর ইউক্রেনে কি হয় তার উপর ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও জানান তিনি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে সংকটময় সময় পার করছে বলে মত পোল্যান্ডের প্রধানমন্ত্রীর। আফরিন মৌ, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধে বিরোধিতা করায় মিখাইল ফেলম্যান নামের এক সাংবাদিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। দেশের একটি আদালত এর রায় ঘোষণা করেন। এছাড়া একদিনে আরও 5 সাংবাদিককে আটক করেছে মস্কোর পুলিশ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্বজুড়ে শুরু হয় আলোচনার সমালোচনার ঝড়। তবে শুধু বহির্বিশ্বেই নয়, রাশিয়াতেও অনেকে এই যুদ্ধের সরাসরি বিরোধিতা করেছেন। তবে তার পরিণতি খুব একটা ভালো হয়নি। এবার ইউক্রেনের যুদ্ধের বিরোধিতা করায় মিখাইল ফেলম্যান নামের এক সাংবাদিককে 2 বছরের কারাদণ্ড দিল রুশ আদালত। তার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের নিন্দার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ওই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে রুশ বাহিনীকে অসম্মান করেছেন বলেও জানান আদালত। একই কারণে আরও 5 সাংবাদিককে গ্রেফতার করেছে মস্কো পুলিশ। এদিকে রুশ একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধিতাকারীদের বিরুদ্ধে রাশিয়ায় কয়েকশত ফৌজদারি মামলা করা হয়েছে। অনলাইনে মারাত্মক সমালোচনার কারণে তাদের কয়েক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানানো হয়। অন্যদিকে স্থানীয় সাংবাদিক ছাড়াও গত বছরের মার্চে মার্কিন সাংবাদিক ইভান ও অন্য মাসে মার্কিন আরেক সাংবাদিককে গ্রেফতার করে রাশিয়া। তাদেরও কারাগারে রাখা হয়েছে। তবে তাদের ফিরিয়ে নিতে মার্কিন প্রশাসন কাজ করছে বলেও জানায় হোয়াইট হাউস। আফরিন মৌ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিশাল সমাবেশে তারা উইনের হত্যার বিচার চান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
শুধু যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাই নন, ক্ষোভে ফুঁসছেন বিভিন্ন কমিউনিটির মানুষ। পুলিশের গুলিতে নিহত ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে হত্যার প্রতিবাদে শুক্রবার কুইন্সের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও লাল মরিচ নামে দুটি সংগঠন আলাদা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আমরা এই দেশের সরকারের কাছে দৌড় দাবি জানাবো, পুলিশের ব্যবহার করবে মানুষ। আমরা সাহায্য চাই পুলিশের কাছে, সেই পুলিশ সাহায্য দেওয়ার পরিবর্তে যদি আমার বুকে গুলি চালায় সেটা তো হয় না। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডে যেন এবার বিষাদে পরিণত হয়েছে। উইন রোজারিওর মৃত্যুর ঘটনার পর কমিউনিটি থেকে দাবি উঠলেও পুলিশের শরীরে থাকা ক্যামেরার কোনো ফুটেজ এখনো প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল ২৭ মার্চ স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কের ওজন পার্কে নিজ বাসা থেকে পুলিশকে ফোন করে সাহায্য চান উইন রোজারিও। নিহতের বাবার দাবি, ফোন পেয়ে পুলিশ তাদের বাসায় গিয়ে মায়ের সামনেই ছেলেকে ৬ রাউন্ড গুলি করে। পরে উইন রোজারিওর মানসিক সমস্যার কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন একজনকে কেন গুলি করে মারতে হলো এমন প্রশ্ন উঠছে স্থানীয় কমিউনিটিতে, যদিও পুলিশের দাবি উইন কাঁচি নিয়ে তাদের মারতে উদ্যত হয়েছিল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মস্কোয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অর্থের যোগান দিয়েছে ইউক্রেন। ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সিতে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয় হামলাকারীদের অ্যাকাউন্টে। তদন্তকারী দলের বরাত দিয়ে এমন খবর জানিয়েছেন বিভিন্ন রুশ গণমাধ্যম। ইউক্রেনের পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্তরাজ্যের জড়িত থাকার দাবি করেছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান। হামলার পেছনে বিদেশি রাষ্ট্রের হাত থাকতে পারে বলে জানিয়েছে তুরস্কও। মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার শোক কাটেনি রুশ নাগরিকদের। বর্বরচিত ওই হামলার এক সপ্তাহ পরও আতঙ্কের ছাপ রয়ে গেছে জনমনে। রুশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ঘটনার পেছনের মূল কারিগরদের সামনে আনতে। হামলায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকের পর রিমান্ডে নেয়ায় বের হয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য। কনসার্ট হলে হামলার তদন্তকারী দলের বরাত দিয়ে বেশ কয়েকটি রুশ গণমাধ্যম জানিয়েছে হামলায় অর্থের যোগান এসেছে ইউক্রেন থেকে। ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সিতে বিপুল পরিমাণ অর্থ দেয়া হয় হামলাকারীদের অ্যাকাউন্টে। এরই মধ্যে অর্থ সরবরাহকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক থাকা সন্দেহভাজন হামলাকারীরা ঘটনার সময় ব্যাপক মাত্রায় মাদক সেবন করা অবস্থায় ছিলেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ফলে চারপাশের বাস্তবতা নিয়ে তাদের কোনো বোধ ছিল না। ঘটনার আগে ৭, ১০ ও ১৪ মার্চ হামলাকারীরা কনসার্ট হল এলাকা ঘুরে দেখে বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো। এদিকে মস্কোয় সন্ত্রাসী হামলার পেছনে বিদেশি কোনো রাষ্ট্র জড়িত থাকতে পারে এমন সন্দেহ প্রকাশ করেছে তুরস্ক। স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দলের এক মুখপাত্র বলেন, অন্য কোনো দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মদত ছাড়া এত বড় হামলার পরিকল্পনা সাজানো ও তা কার্যকর করা অসম্ভব। এর আগে রাশিয়ার গোয়েন্দা সংস্থা প্রধান দাবি করেন, ইউক্রেনের পাশাপাশি মস্কোয় হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও জড়িত আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহ করতে গিয়ে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সহ সাবেক প্রেসিডেন্ট ওবামা, ক্লিন্টনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন বিক্ষোভকারীরা। এমনকি ইসরায়েলকে সমর্থন দেওয়ায় আগামী নির্বাচনে বাইডেনকে ভোট না দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। নিউ ইয়র্কের রাস্তায় হাজারো মানুষ, অনেকের হাতেই প্রতিবাদী প্ল্যাকার্ড, যাতে লেখা বাইডেন যুদ্ধাপরাধী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য লজ্জা, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। এদিন নিউ ইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে অনুষ্ঠিত হয় বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন। তিনজনই বিক্ষোভকারীদের সমালোচনার মুখে পড়েন। বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতি ও গাজায় নির্বিচারে হত্যার পরও ইসরায়েলকে সমর্থন দেয়ায় ডেমোক্রেট নেতাদের যুদ্ধাপরাধী আখ্যা দেন আন্দোলনকারীরা। এমনকি আগামী নির্বাচনে বাইডেনকে সমর্থন না দেওয়ারও ঘোষণা দেন তারা। I came out here today to protest President Biden, who all of us here consider a war criminal. He's giving Israel billions of dollars in weapons and military aid to murder innocent Palestinians. 14,000 children already to destroy all of Gaza and commit a genocide, and we're here to say that's unacceptable. They need to cut off all arms and weapons to aid and have an immediate ceasefire now.
দিন পেরিয়ে রাত হলেও রাস্তাতে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বৃষ্টির মাঝেই সেখানেই নামাজ আদায় করেন অনেকে। নভেম্বরে নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহ করছে ডেমোক্র্যাটরা। নিউ ইয়র্কের অনুষ্ঠানে বাইডেনের পুনর্নির্বাচনী প্রচারের খরচ জোগাতে $2.5 কোটি বেশি দিয়েছেন দাতারা। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট ব্রিজের পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য $6 কোটি অনুদান দিচ্ছে মার্কিন সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন মেরিল্যান্ডের গভর্নর। গত মঙ্গলবার বাল্টিমোরে একটি বিশাল কার্গো নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ধসে পড়ে সেতুটি। এ পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন 4 জন। ধারণা করা হচ্ছে তাদের কেউই বেঁচে নেই। পবিত্র মক্কার হারাম শরীফে মুসল্লিদের সেবা দিচ্ছে রোবট। বাংলাসহ 11টি ভাষায় পারদর্শী রোবটের সেবায় মুগ্ধ হাজিরা। মাসালা মাসাইল জানানোর পাশাপাশি দোভাষীর ভূমিকাও পালন করছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তি। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। পুরো পৃথিবীর নানান ভাষার নানান বর্ণের ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় প্রতিটি মুহূর্ত মুখরিত থাকে সৌদি আরবের মক্কার বাইতুল হারাম। আল্লাহর এ ঘরের চারপাশে সারাক্ষণ ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকেন মুসল্লিরা। এবার তাদের প্রয়োজনে 11টি ভাষাজ্ঞান সমৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এই রোবটের মাধ্যমে আরবি, বাংলা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, তুর্কি, উর্দু, চীনা সহ 11টি ভাষায় ইসলামের বিভিন্ন মাসালা মাসাইল ও হারাম শরীফের দিক নির্দেশনা পাচ্ছেন ব্যবহারকারীরা। মুসল্লিদের আরো ভালো মানের সেবা দিতে উন্নত প্রযুক্তির ব্যবহার গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন 2 পবিত্র মসজিদের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান। অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মুসল্লিদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন ভাষার মানুষের মাঝে ইসলামের বার্তা এবং নির্দেশিকা পৌঁছে দিতে কাজ করছে রোবটগুলো। এর মাধ্যমে ব্যবহারকারীরা পবিত্র ওমরা পালন সহ বিভিন্ন ভাষার ধর্মীয় নিয়মকানুনও জানতে পারছেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও মক্কায় বিভিন্ন ধরনের রোবটের ব্যবহার দেখা গেছে। এর মধ্যে জমজমের পানি বিতরণ, পবিত্র কোরআন শরীফ বহন, করোনা মহামারীর সময়ে মানুষের তাপমাত্রা ও অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ সহ থার্মাল প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আফগানিস্তানে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো নারীদের পাথর ছুঁড়ে হত্যার ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অডিও বার্তায় এই ঘোষণা দেন তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদা। এ খবর প্রকাশের পর উদ্বেগ জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। দিন যত যাচ্ছে আফগানিস্তানে নারীরা ততই কোণঠাসা হয়ে পড়ছে। এবার নারীদের জন্য আরও এক নিয়ম চালু করল তালেবান সরকার। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো নারীদের পাথর ছুঁড়ে হত্যার বিধান চালু করতে যাচ্ছে তারা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় নারীদের অধিকারের পক্ষে ওকালতি করাও শরিয়া বিরোধী বলেও জানান তিনি। একই সঙ্গে খুব শিগগিরই এর নিয়ম চালু করা হবে বলেও জানানো হয়। এদিকে তালেবান সরকারের এমন ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন আফগান মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগে তালেবান নারীদের প্রকাশ্য পাথর মারার প্রথা ফিরিয়ে আনতে যাচ্ছে বলেও জানান তারা। তবে দেশটিতে যে হারে নারীরা আত্মহত্যা করছেন তাও উদ্বেগের বলেও মত অনেকের। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান সরকার। এরপর থেকে নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে তারা। স্কুলে যাওয়া থেকে শুরু করে বাইরে বের হওয়া সবখানেই নিয়মের বেড়াজালে আটকে রাখা হয়েছে নারীদের। ঘরে থেকেও যেন বদ্ধ শিকলে দিন পার করছেন আফগান নারীরা। এমনকি দেশটিতে পার্লারও বন্ধ করে দিয়েছে তারা। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আফরিন মৌ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম আর্থিক জালিয়াতির কারণে দেউলিয়া হয়ে যাওয়া ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান FTX-এর সহ প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের 25 বছরের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার অর্থ জালিয়াতির অপরাধে ক্রিপ্টো কিং হিসেবে পরিচিত স্যামকে এই কারাদণ্ড দেন ম্যানহাটনের আদালত। তবে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন স্যামের আইনজীবী। এদিকে অভিযোগ আছে নিজের প্রতিষ্ঠা করা FTX-এর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের গ্রাহকদের কাছ থেকে $800 কোটি হাতিয়ে নিয়েছেন ব্যাংকম্যান-ফ্রিড। বিবিসি বলছে
2022 সালে প্রতিষ্ঠানটির হঠাৎ পতনের আগ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির হাই প্রোফাইল চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত ছিলেন তিনি। বিটকয়েনের ব্যবসা করে 32 বছর বয়সী ব্যাংকম্যান রাতারাতি বনে যান বিলিয়নিয়ার। যদিও মাত্র 3 বছরেই দেউলিয়া হয়ে পড়ে তার প্রতিষ্ঠান। এরপরই জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের শেষ নাগাদ গ্রেফতার হন ব্যাংকম্যান। 8 এপ্রিলের বিরল সূর্যগ্রহণ দেখতে কানাডার নায়াগ্রা জলপ্রপাতে ভিড় জমাতে পারেন অন্তত 10 লাখ দর্শনার্থী। দিনটিকে কেন্দ্র করে দেশটিতে জনপ্রতি ট্রেন ভ্রমণের খরচ হবে $4000। প্রতি রাতের হোটেল রুম ভাড়া বেড়ে দাঁড়িয়েছে $1600। 1979 সালের পর প্রথমবারের মতো বিরল সূর্যগ্রহণের সময় ব্যস্ত হয়ে উঠবে অন্টারিও ও নিউ ইয়র্ক। 1979 সালের পর প্রথমবারের মতো বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে কানাডা। পূর্ণাঙ্গ এই সূর্যগ্রহণ দেখতে দেশটির নায়াগ্রা জলপ্রপাতে সমাগম হতে পারে অন্তত 10 লাখ দর্শনার্থী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় 8 এপ্রিলের বিরল পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ধারণা, ঐতিহ্যবাহী ট্রেন ভ্রমণে জনপ্রতি খরচ পড়বে $4000। প্রতি রাতের জন্য হোটেল রুম ভাড়া বাবদ গুনতে হবে $1600। কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত জলপ্রপাতটি সূর্যগ্রহণের পথে পড়ায় অনেকেই আবার আগে থেকে হোটেল বুকিং করে রেখেছে। অতিরিক্ত চাহিদার কারণে রুমগুলোর ভাড়া বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সূর্যগ্রহণের সময় ব্যস্ত হয়ে উঠবে জলপ্রপাতের দুই পাশে থাকা অন্টারিও ও নিউ ইয়র্ক। সূর্যগ্রহণ দেখতে দর্শনার্থীদের উপস্থিতির কথা বিবেচনায় রেখে উভয় পাশেই বিশেষ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অনেকেই আবার প্রস্তুতি নিচ্ছেন দূর থেকে সূর্যগ্রহণ দেখতে আসার, কারণ বিরল এই সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া সূর্যকে প্রায় 3-4 মিনিটের জন্য ঢেকে ফেলবে। এই ধরনের ঘটনা আবার দেখা যেতে পারে 2044 সালে। আগামী মাসে পূর্ণ সূর্যগ্রহণে অন্ধকার হয়ে যাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কিছু অংশ। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিজৌরি, ইলিনয়, কেন্টাকি, ওহাইও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইনেও দেখা যাবে এই সূর্যগ্রহণ। এছাড়া টেনেসি এবং মিশিগানের কিছু অংশেও দেখা যাবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় জমে উঠেছে ইফতার বাজার। সারাদিন কাজের পর বিকেলে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত হয়ে পড়েন ইফতারির আয়োজনে। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমে ওঠে ইফতার বাজার। রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত বাথা মার্কেট থেকে ইফতার বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। পবিত্র রমজানে সময় সংবাদের ইফতার বাজার নিয়ে প্রতিদিনের নিয়মিত আয়োজনে আজকে আমি আরিফুর রহমান এই মুহূর্তে আছি রাজধানী রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত মার্কেটে। এখান থেকে আজকে আপনাদের জানাবো ইফতারের আয়োজন, ইফতার বাজার নিয়ে। রিয়াদের বাংলাদেশি মার্কেট ভাতায় এখানে ইফতারের যে আয়োজন হয় প্রতিদিন, সে আয়োজনের যে অংশটা অর্থাৎ ইফতারের বাজার, অর্থাৎ যেখান থেকে মানুষ কিনে সেই কেনার অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা শুরুতে দেখছি কিন্তু এখানে জিলাপি, একেবারে বড় একটি ভাণ্ড করে জিলাপি রাখা আছে, যাতে প্রতিদিন আপনাদের এই ইফতার বাজারে এই আইটেমটা কি থাকে, কন্টিনিউ থাকে আপনাদের? কন্টিনিউ থাকে না? আপনারা এটা ছাড়া কি কি করেন এখানে ইফতার আয়োজনের জন্য? আর বুট আছে, বুরিন্দে আছে, তারপরে জিলাপি, পেঁয়াজ, আলুর চপ, তারপর বেগুনি, এটা পাকুড়া, আর অনেক রকম আইটেম আছে। আরো মোটামুটি ইফতারের যে আইটেমগুলো প্রয়োজন হয় সেই সবগুলোই আপনারা এখানে রাখেন, তাই তো? আচ্ছা, আমরা যেটা দেখছি যে এখানে ইফতারের জন্য জিলিপি আছে এবং মানুষজন কিনছে। এর পাশাপাশি আরো যে আইটেমগুলো তাদের এখানে আছে সেটা আমরা দেখছি। এখানে যে আইটেমগুলো আছে একই রকম ভাবে এখানেও জিলিপি সাজানো আছে। এখানে কি আছে? এটা ছোলা না? ছোলা কিন্তু আসলে ইফতার আইটেমের একবার মেইন অনুষঙ্গ মনে করি আমরা যারা বাংলাদেশে আছে, বিশেষ করে রোজাদার, তারা কিন্তু মুড়ির সাথে এই ছোলাটা কিন্তু তারা কমন রাখে এবং এই ছোলাটা থাকে। আমি সবখানে দেখেছি এই ছোলাটা কিন্তু রেগুলার আছে। আমাদের রোজাদার যারা রোজাদার ব্যক্তি আছে এদের জন্য আমাদের এখানে উন্নত মানের কেমিক্যাল মুক্ত, হ্যাঁ, আমাদের এখানে প্রায় 10 থেকে 15 আইটেমের আমাদের এখানে ইয়া করা হয়। আমাদের আইটেম হচ্ছে আছে সমোসা আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, তারপর আমাদের আলুর চপ আছে, তারপর ভেজিটেবল আইটেম আছে, তারপর চিকেন আইটেম আছে, তারপরে আমাদের এখানে হালিমের আইটেম আছে, তারপরে আপনার টক দই আছে। আমরা এখানে সুস্বাদু ধরনের যত আইটেমের আছে আমরা এখানে ইফতারি তৈরি করে থাকি। এমনটি জানাচ্ছিলেন যে একেবারে কেমিক্যাল মুক্ত যে আইটেমগুলো ওনারা তৈরি করছেন, সম্পূর্ণভাবে কেমিক্যাল মুক্ত এবং ঘরোয়া পরিবেশে তারা নিজেরা এই জিনিসগুলো তৈরি করছেন। 200 মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে আর কি, 200 থেকে 150 থেকে 200 মানুষ আমাদের এখানে বসতে পারে, বসে ইফতারি করতে পারে। বাংলাদেশি মার্কেটে তারা যেই ইফতার আয়োজন করছে, এখানে প্রায় প্রতিদিন 200 মানুষের বসার জায়গাও তারা রাখছে এবং এই ইফতারি তারা কিন্তু প্রতিদিন বিক্রি করছে। আমরা আসলে পাশে আরেকটি হোটেল দেখছি, সেখানেও কিন্তু একই ধরনের ধারাবাহিকতা ইফতারের যে
আয়োজন সেটি দেখছি। বাতা বাজারের মধ্যখানে আরেকটি দোকান আছে যেটি মক্কা সুইটস নামে পরিচিত, এবং এখানে কিন্তু যারা ইফতারের আয়োজন যেটি বেচা কিনা হচ্ছে মূলত এখানে একই রকম ভাবে আমি ছোলা দেখছি। ছোলা ছাড়া এখানেও তারা কিন্তু এক ধরনের ভাবে অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলো করছে। ভাই, আপনাদের এখানে মোট কত আইটেম করছেন আপনার ইফতারের আয়োজনে? এখানে আইটেম আছে 30 আইটেম, 30-40 আইটেম। 30টা আইটেম করছেন এখানে। মোটামুটি আইটেমগুলো কি কি, কোন কোন জিনিসগুলো? এখানে আছে ভেজিটেবল সমোসা আছে, ভেজিটেবল রোল আছে, চিকেন রোল আছে, চিকেন লেগ পিস আছে, বেগুন আছে, মরিচ আছে, চিকেন রোল আছে। ওনাদের এখানে যে যে আইটেমগুলো বিক্রি হয় তার মধ্যে অন্যতম লেগ পিস। এই লেগ পিসটা ওনারা 5 রিয়াল করে, সৌদি রিয়ালে 5 রিয়াল করে বিক্রি করছেন। এর পাশাপাশি এখানে চিকেন রোলটা আছে। ইফতার আয়োজনের পাশাপাশি ওনারা মিষ্টির যে আইটেমগুলো সেটা কিন্তু রাখছেন। আমাদেরকে ওনারা জানালেন যে রোজাদাররা অনেকেই কিন্তু ইফতারিতে মিষ্টি জাতীয় যে খাবার সেটি যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে মিষ্টি কিনতে পারবেন। আমাদের সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। দইটা অনেক পছন্দ করে রোজাদার ব্যক্তিরা, তারপরে বিরিয়ানি আছে আমাদের, এটাও পছন্দ করে, তারপরে হালিম, চটপটি, ফুচকা এগুলো সবাই পছন্দ করে। আচ্ছা, যেমনটি আমরা জানছি যে এই দোকানি যেটি জানাচ্ছেন যে রোজাদাররা কিন্তু দেখা যাচ্ছে ভাজা পোড়া যে আইটেম তার বাইরে অনেকে যারা মিষ্টি পছন্দ করেন, দধি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু তারা এই দধি মিষ্টি রাখছেন। এর পাশাপাশি যে বাংলাদেশে যে চটপটি, ফুচকা এই আইটেমগুলো যারা যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলো কিনে খেতে পারেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে বাংলাদেশিদের যে মার্কেট এই বাতা অঞ্চলে, এখানে রোজাদারদের জন্য যে ইফতার বাজারের পসরা সাজানো হয় সেখানে কিন্তু আসলে ভ্যারাইটি, অর্থাৎ বাংলাদেশের যে খাবারের স্বাদ সেটা কিন্তু একেবারে কমন। এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও কিন্তু এখান থেকে যে ইফতার এটি সংগ্রহ করছেন, এটি সংগ্রহ করে কিন্তু তাদের এক ধরনের তৃপ্তির কথা জানাচ্ছেন যে অর্থাৎ দেশের যে খাবারের স্বাদ সেটা কিন্তু তারা প্রবাসে বসেও পাচ্ছেন, এবং প্রবাসে বসেও কিন্তু তারা বলা চলে যে দেশের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু তারা পুরোপুরি উপভোগ করছেন। ইফতার বাজার নিয়ে রিয়াদ থেকে এই ছিল আমার কাছে। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন প্রদেশে গঠিত বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও প্রাণ ফিরিয়ে আনতে আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশটির আজমান আওয়ামী পরিবারের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার আয়োজন করা হয়। শিবলি আল সাদিকের রিপোর্ট। রাজনীতি নিষিদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ভারতীয়রা রাজনীতি চর্চা না করলেও এই রেওয়াজটি বাংলাদেশ এবং পাকিস্তানি কিছু নাগরিকদের মধ্যে রয়েছে। তবে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুকে ধারণ করে অরাজনৈতিক সংগঠন হিসেবে বঙ্গবন্ধু পরিষদ নামে একটি সংগঠন সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছেন। উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। জননেত্রী শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই যেন একসাথে এক কাতারে সবাই মিলে কাজ করতে পারি। প্রত্যাশা করব যে আমাদের যারা মুজিব আদর্শের সৈনিক যারা আছে তারা যেন সবাই এক ছাদের নিচে এসে একই মঞ্চে দাঁড়িয়ে মুজিবের কথা বলে, নৌকার কথা বলে। দেশটির 7টি প্রদেশে আওয়ামী সমর্থক বা আওয়ামী পরিবারের নেতাকর্মীরা বঙ্গবন্ধু পরিষদ গঠন করলেও দু একটি প্রদেশে নানা কারণে সংগঠনে নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে। আমরা আসুন সবাই মিলে প্রত্যেকের অবস্থান থেকে আমরা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করি। সংগঠনের নেতাকর্মীরা জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর শারজাহ ইসলামিক রীতিনীতি এবং ধর্মীয় আচার আচরণ অনুশীলনের দিক দিয়ে এই অঞ্চলের বিশেষ সুনাম রয়েছে। এই শহরটি ঘিরে অসংখ্য ছোট বড় মসজিদ গড়ে উঠেছে। এসব মসজিদে শুধুমাত্র নামাজ আদায় হয় তা নয়, ইসলাম এবং ইসলামের হুকুম হাকাম নিয়ে নানা ধরনের গবেষণাও হয় এখানে। প্রায় 3 দশক পূর্বে শারজার প্রাণকেন্দ্রে সৌদি আরবের প্রয়াত বাদশার নাম অনুসারে এখানে স্থাপিত হয়েছে কিং ফয়সাল মসজিদ, যা সকলের কাছে সৌদি মসজিদ হিসেবে পরিচিত। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। শারজার প্রাণকেন্দ্রে অবস্থিত শারজা কিং ফয়সাল মসজিদ, যে মসজিদটি শারজাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে শারজা অঞ্চলে এই মসজিদটি আল সৌদি মসজিদ হিসেবে মানুষের কাছে পরিচিত। এই মসজিদে প্রচুর মুসল্লি নামাজ পড়ে থাকেন। রমজান মাস আসলে এই মসজিদে মুসল্লির সংখ্যা দ্বিগুণ বেড়ে যায়।
একটি মসজিদ যে একটি শহরকে কতটা জৌলুসপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত করে তোলে তার বাস্তব প্রমাণ সংযুক্ত আরব আমিরাতের শারজার কিং ফাইসাল মসজিদ বা সৌদি মসজিদ। এই মসজিদ শুধু ধর্মপ্রাণ মুসলমানদের জন্য তীর্থস্থান হিসেবে গড়ে ওঠেনি, গড়ে উঠেছে ইসলামিক জ্ঞান আহরণের অনন্য স্থাপনা হিসেবে। মসজিদের পূর্ব এবং দক্ষিণে শারজা নগরী, উত্তর ও পশ্চিমে শারজা বাস স্টেশন সহ সরকারি বেসরকারি অনেকগুলো স্থাপনা রয়েছে। আরব সাগরের হিমেল হাওয়া হাজার হাজার মুসল্লিদের মাঝে প্রশান্তি ছড়িয়ে দেয়। এমন মনোরম পরিবেশে গড়ে ওঠা এই মসজিদ 1987 সালের 23 জানুয়ারি স্থাপিত হয়। সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাইসাল বিন আব্দুল আজিজ আল সৌদের নাম অনুসারে স্থাপিত এই মসজিদে প্রায় 16,000-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তিনতলা বিশিষ্ট এই মসজিদে মহিলাদেরও সালাত আদায় করার সুব্যবস্থা রয়েছে। সালাত আদায় করা এই কারণে আসা যে কারণ এখানে যে বয়ানটা দেয় ইমাম সাহেব অনেক সুন্দর বয়ান, যে বয়ানের ধ্বনির টানে আমরা যখনই একটু কর্মবিরতি পাই আমরা এখানে নামাজ পড়ার জন্য আসি। অত্যন্ত সুপরিকল্পিত কারুকাজে তৈরি করা এই মসজিদে শারজা সহ দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন ইবাদত করতে। একটি গম্বুজ, দুটি মিনার বিশিষ্ট এই মসজিদের ভেতরে রয়েছে প্রশস্ত জায়গা, যেখানে মুসল্লিরা স্বাভাবিকভাবে মনে প্রশান্তি নিয়ে সালাত আদায় করতে পারেন। বিশেষ দিনগুলোতে মুসল্লিদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। মাহে রমজান উপলক্ষে মুসল্লিদের সংখ্যা স্বাভাবিকভাবে বাড়তে থাকে। এই সময় মসজিদের চারপাশের বিশাল প্রান্তর জুড়ে মুসল্লিরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। এই মসজিদে প্রায় শতাধিক পিলার রয়েছে, যা এই স্থাপনাকে সৌন্দর্যমণ্ডিত ও শক্তিশালী করেছে। রমজানের প্রতিদিন মসজিদের চারপাশে ইফতারের আয়োজনও হয়ে থাকে। এতে হাজার হাজার রোজাদার অংশগ্রহণ করেন। সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলের হাজার হাজার হজযাত্রী এই মসজিদে সালাত আদায় করার পর মক্কা ও মদিনার উদ্দেশ্যে এখান থেকেই যাত্রা করে থাকেন। ফলে এই মসজিদ প্রাঙ্গণে হজযাত্রীরা প্রতিনিয়ত সমাগম করে থাকেন। যারা এখানকার মানুষ যখন ইয়াতে যায়, হজে যায়, তখন সবাই হজে যাওয়ার আগে এখানে এসে তারা এখান থেকে শুরু করে হজযাত্রাটি। সেই কারণে এবং এখানে শান্তি প্রশান্তির একটা বিষয় আছে। এই মসজিদে প্রবাসী বাংলাদেশরাও নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এছাড়া দর্শনার্থীরা এই ঐতিহাসিক ধর্মীয় তীর্থস্থান কিং ফাইসাল মসজিদ দেখার জন্য ছুটে আসেন এখানে। এই মসজিদটি এখানকার ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতি প্রকাশের অন্যতম স্থানে যেমন পরিণত হয়েছে, তেমনি শারজা অঞ্চলকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিক দিয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত জোড়া লাগানো যমজ দুই বোন অ্যাবি ও ব্রিটানি। দুইজন নয়, একজন ব্যক্তি তাদের স্বামী। সম্প্রতি পিপল ম্যাগাজিন প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা গেছে এ তথ্য। 1970 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটার মাটিতে দুটি মাথা এবং এক শরীরের সঙ্গে জন্মগ্রহণ করেন অ্যাবিগেল লোরেন হ্যান্সেল ও ব্রিটানি লি হ্যান্সেল। জন্মগ্রহণের 6 বছর পর অর্থাৎ 1996 সালে দ্য অপরা উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কাভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী সবার মনোযোগ আকর্ষণ করেন যমজেই দুই বোন। সম্প্রতি বিয়ে করে আরও একবার বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তারা। জানা গেছে দুইজন নয়, একজন ব্যক্তি তাদের স্বামী। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী পিপল ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়, এই দুই বোন 3 বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। বর্তমানে দিব্যি সংসারও করছেন তারা। পাশাপাশি শিক্ষকতার পেশায় আছেন দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা, তাই তাদের ইচ্ছা অনিচ্ছা চিন্তাভাবনাও আলাদা। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও একেবারেই ভিন্ন। হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলীও আলাদা, তাই তাদের ক্ষুধাও পায় ভিন্ন ভিন্ন সময়ে। এই যমজ বোনের বাবার নাম প্যাটি ও মায়ের নাম মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না, তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কেট ভ্যালু কমেছে লিওনেল মেসির। ট্রান্সফার মার্কেটের সবশেষ রেটিং অনুযায়ী লিওর বর্তমান মার্কেট ভ্যালু 30 মিলিয়ন ইউরো। গেল নভেম্বরে যা ছিল 35 মিলিয়ন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এবং বয়সের কারণে এই দরপতন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে লিওর ফেরা নিয়ে এখনও কোনো সুখবর নেই। তবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাকে পাওয়ার প্রত্যাশা করছে ইন্টার মায়ামি।
ইউরোপ ছেড়ে আমেরিকা পাড়ি জমানোর পরই ট্রান্সফার মার্কেটে বড় সড় দরপতন হয়েছিল লিওনেল মেসির। MLS এর মান, লিওর বয়স সবকিছু মিলিয়ে তার মার্কেট ভ্যালু কমে যাওয়াটা ছিল স্বাভাবিক। তবে এবার MLS এ থাকা অবস্থাতেই আবারও দাম পড়ল বিশ্বকাপ জয়ী অধিনায়কের। ট্রান্সফার মার্কেট বলছে লিওনেল মেসির বর্তমান ভ্যালু 30 মিলিয়ন ইউরো, যা সবশেষ হালনাগাদ হয়েছে 25 মার্চ। গেল নভেম্বরেও তার মার্কেট ভ্যালু ছিল 35 মিলিয়ন ইউরো। সেই হিসেবে লিওর মূল্যমান কমেছে 5 মিলিয়ন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন লিওনেল মেসি। ইনজুরি বাদ দিলে চলতি মৌসুমে বেশ ছন্দেই ছিলেন 8টি ব্যালন ডিওর জয়ী ফুটবলার। মেজর লিগ সকারে 3 ম্যাচে করেছেন 3 গোল। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও আছে আরও 2টি। তারপরও কেন এমন দরপতন? বিশ্লেষকরা মনে করছেন মেসির ট্রান্সফার রেট কমার প্রধান কারণ হচ্ছে তার ইনজুরি। ফর্মে থাকলেও ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। ছিলেন না আর্জেন্টিনার হয়ে এল সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে ম্যাচেও। তার ভ্যালু কমার পেছনে এই বিষয়টিকে বড় করে দেখা হচ্ছে। এছাড়াও বিবেচনায় আনা হচ্ছে মেসির বর্তমান বয়স। ট্রান্সফার মার্কেটে ভ্যালু কমলেও দর্শক চাহিদায় এতটুকু ভাটা পড়েনি লিওনেল মেসির। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে কবে ফিট হয়ে মাঠে ফিরবেন তিনি। তবে আপাতত সুখবর দিতে পারছে না ইন্টার মায়ামি। 31 মার্চ লিগ ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে ইন্টার মায়ামি খুব করে চাইছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরির বিপক্ষে তাকে খেলাতে। কিন্তু শঙ্কার খবর হলো হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে লিও রিকভারি সেশনে থাকলেও এখনও অনুশীলন করার মতো ফিটনেস ফিরে পাননি। 4 এপ্রিল চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে তাতা মার্তিনোর দল। SM ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের জেরে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটি। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ পিয়াস। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।